নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তন্ময় চ্যাটার্জি। আমি আজ এসছি নদিয়া জেলার। এবং এই স্বেচ্ছায় যারা দান করেন তাদের দানের থেকে এই জিনিসগুলো তৈরি হয়। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ 25শে মার্চ 2026। আমার এই তন্ময় _16 চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তন্ময় চ্যাটার্জি। আমি আজ এসছি নদিয়া জেলার তেহট্ট 1 নম্বর ব্লকের অন্তর্গত পুরাতন জীবপুর বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে মধ্যমপাড়া এখানে বাসন্তী মায়ের পূজা চলছে। আগামী দিন থেকে পূজা আরম্ভ হবে। তা এই গ্রামে এসেছি এবং বাসন্তী মায়ের সম্বন্ধে জানবো। এখানকার স্থানীয় একজনকে পেয়েছি, এনার মুখ থেকে সবটাই আমরা শুনবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার ভৌমিক। আচ্ছা, পুরাতন জিতপুর পাশে আমাদের জিতপুর হাই স্কুল, ওই হাই স্কুলের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা যে জায়গাটা এসেছি, এই যে এই মন্দিরটা, মন্দিরটা প্রায় 35 বছরের পুরনো। 35 বছর। আর আমাদের যে বাসন্তী পূজা বা মা বাসন্তী যেটা পিছনে দেখা যাচ্ছে, এটা এই ঠাকুরটা কতদিন ধরে পুজো? এটা মোটামুটি 2000 সাল থেকে আরম্ভ হয়েছে, এই 26 বছর হচ্ছে। আচ্ছা। আর এই মায়ের যে প্রথম যে উদযাপন করেছিলেন বা যার হাত দিয়ে পুজোটা প্রথম শুরু হয়, সেটার নাম বা এটা বলতে পারবেন? না, তখন সাধারণ বাড়াবাড়ি ছিল। আচ্ছা। সেই জন্য সকালে মানে উপস্থিত নেই, অনেকে মারা গেছে, কেউ কেউ বেঁচে আছেন। সেই সঠিক পুজো উদ্বোধন যে কে করেছিলেন সেটা বলা যাবে না। আমাদের বাড়াবাড়ির তরফ থেকে করা হয়েছিল। 5টা মানুষের তরফ থেকে হয়েছে। আর এই পুজো যে যতদিন হয়ে আসছে, তখন কি মা প্রতিমা এরম ছিল না আগে অন্য প্রতিমা ছিল, বা পরে তার প্রতিমা চেঞ্জ করা হয়েছে বা এরকম? মনুপুত্র হইল প্রতীকের ছেলে ছিল সৌত রাজা। আর ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জানতে পারি যে সৌত রাজাই মানে সেই সত্য যুগে শ্রীরাম ভগবতী দেবীর তপস্যা করতে করতে মোটামুটি এই মূর্তিটা স্বপ্নে পেয়েছিলেন। তারপর থেকে পৃথিবীতে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। মূলত এটা বসন্তকালে যখন প্রকৃতি সবুজ থাকে, ফুলে ফলে ভরা থাকে পৃথিবী, সেই সময় এই পুজোর আরাধনা করা হয়। সেই জন্য এর নাম ছিল বাসন্তী দুর্গা। সেই বাসন্তী দুর্গা মানে কালক্রমে সেই অতীত প্রাচীনকাল থেকে আস্তে আস্তে যখন ত্রেতা যুগে এলো, সেই সময় রামচন্দ্র করলেন কি রাবণ বধের জন্যে তিনি মানে অকালে দেবীকে আমন্ত্রণ জানালেন, দুর্গা দেবীকে। এই তখন হয়েছে সেই শারদীয় পূর্ণিমায় যেহেতু দুর্গা পুজো হয়েছিল, সেই নাম হলো শারদীয় দুর্গা। তা বাসন্তী দুর্গার রূপ হইল মোটামুটি বসন্তকালে যেমন প্রকৃতি নির্মল থাকে এবং ফুলে ফলে সমৃদ্ধ থাকে, এর রং হইল বাসন্তী রং, বিশেষ করে সবুজ কলা পাতার রং। এই রঙে ছিল আদি সৃষ্টি। তারপরে শরৎকালে যখন হইলো তখন বিভিন্ন রং হইল, পদ্ম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রঙে সজ্জিত হইলেন দেবী। সেই থেকে এইখানে এই বাসন্তী পুজো চলছে। একবার কেবল 2000 সালে বন্যার সময় দুর্গা প্রতিমা তৈরি হওয়ার পরেও বৃষ্টিতে পুজো ঠিক সম্পন্ন করতে পারেননি। তার পরের বছর করা হয়েছিল ওই প্রতিমাতে, পুজো হয়নি, সেবার পুজো হয়নি। আর যে আমাদের যে ক্লাবটা, এই ক্লাবটা কি আগে ছিল? এই ক্লাবটা 65 সাল তৈরি। 65 সালে। ক্লাবের নাম কি আছে? ক্লাব হলো জিতপুর জনসংযোগ সংঘ। 65 সাল তৈরি। এই প্রতিষ্ঠাতা আমরাই, আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এটা তৈরি করেছিলাম। তারপর থেকে ইতিমধ্যে চলছে। মানে ক্লাবটা আগে হয়েছিল, তারপরে ক্লাবটা আগে হয়েছিল, তারপর মন্দির হয়েছে। আর এটা বারোয়ারি মন্দির না ক্লাবের মন্দির? এটা বারোয়ারি মন্দির। বারোয়ারি মন্দির। এর একটা পুরনো ইতিহাস আছে। আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় একটা কালী মন্দির আছে।
এই কালী মন্দিরে আর আমাদের মধ্যপাড়া এই দুই পাড়ায় একসঙ্গে কালী পুজো মানে দুর্গা পুজো করতাম। মানে ওইখানে ভাগ ছিল মানে পরিবার হয়তো মানে ইয়ে অষ্টম প্রহর মানে নাম কীর্তন আর দুর্গা পুজো আর কালী পুজো, আর এখানে হয়তো শুধু দুর্গা পুজো আর অন্যান্য লক্ষ্মী পুজো হইতো। সেই থেকে মোটামুটি 12টা একসঙ্গে চলছিল। হঠাৎ ওই 2000 সালের আগে একবার হয়েছিল কি এদের মানে গোষ্ঠীর ভিতর গন্ডগোল লাগে। দক্ষিণ পাড়া ওরা বললো যে আমরা মানে বাসন্ত পুজোর খরচ দেবো না। সেই থেকে মোটামুটি আমরা আলাদাভাবেই এই বাসন্ত পুজো চালু করেছি। এখনো চলছে মোটামুটি। এতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছেলেদের সুপ্ত প্রতিভাগুলোকে জাগরণ করবার চেষ্টা করি। কীর্তন হয়, বাউল হয়, পুতুল নাচ হয়। কোন টাইমে অনুষ্ঠান হয় যেটা কিছু বলতে? অনুষ্ঠানটা মোটামুটি এই বাসন্ত পুজো উপলক্ষেই হয়। এই সমস্ত প্রোগ্রাম গুলো এখানে করা হয়। কতদিন ধরে হয়? 4 দিন হবে। 4 দিন। হ্যাঁ, ষষ্ঠীতে হলো আজ তো পঞ্চমী। হ্যাঁ, আজ পঞ্চম কাজ হবে। ষষ্ঠী থেকে আরম্ভ হবে। মানে মা কখন ভিতরে কখন উঠবে বা মাকে ষষ্ঠীতে মানে বোধন হওয়ার পরে সন্ধ্যার দিকে। হ্যাঁ, সন্ধ্যার দিকে বোধন হওয়ার পরে এখানে কীর্তন হবে। এইখানকার একটা স্থানীয় শিল্পী ক্লাস 10 এর ছাত্রী, নামটা হলো লক্ষ্মী বোধহয় আচার্য কি হবে। লক্ষ্মী মানে মজুমদার কি এরকম মুখার্জি হবে কি নতুন বাড়ি। তাকে অনুপ্রেরণা দেওয়া যায়নি। আর শিল্পী হিসাবে বাচ্চা হইলেও মোটামুটি তার যে প্রতিভা সেটাকে জাগরণ করার জন্য আমরা এবার প্রাথমিকভাবে এখানে ষষ্ঠীর দিন যে মঞ্চটা করা হয়েছে মঞ্চটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান করার পরে পরের দিন হবে বাউল, তারপর দিন হবে স্থানীয় ছেলেদের একটা নাটক, তারপরে কিছু গান, কিছু বসে একটা প্রতিযোগিতা, কিছু বানান প্রতিযোগিতা, এইসব কিছু নতুন নতুন। আমি যখন গতকালকে এসেছিলাম বলছিলেন যে রক্তদান শিবির হয়। রক্তদান শিবির হয়, তো এবার এটা কি হবে কিনা হবে এবার বুঝতে পারছি না, হবে কিনা। এবার বন্ধ আছে না? এটা বন্ধ হবে না। হ্যাঁ, বন্ধ আছে। ওই রক্তদান শিবির হয়েছিল একবার। এরকম মোটামুটি আমরা জনসাধারণের জ্ঞাতার্থে যেসব জিনিসগুলো দরকার, মানুষের মননশীল মানে প্রবৃত্তিগুলোকে বাড়ানোর জন্য চেষ্টাটা করছি আমরা, বহুদিন থেকেই করছি। এবং এই স্বেচ্ছায় যারা দান করেন তাদের দানের থেকে এই জিনিসগুলো তৈরি হয়। বাচ্চারা, ছেলেরা আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করে। ওরা তো দেখলাম কালকে এসেছিলাম, কালকে ওরা ছিল, কথা বললাম। আর কিছু মানে এই জায়গার সম্বন্ধে মানে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় আর কিছু কোনো ইতিহাস কি আছে যেটা আমরা জানি না? আর একটা ইতিহাস বলছি আমি। এইখানে দক্ষিণ পাড়া একটা কালী মন্দির আছে। ওইখানটায় বহুদিন আগে কাঁঠাল বনের এক সাধু এসে প্রথম ওইখানে ওই বালক সেবা দেয়। বালক সেবা দেওয়ার পরে ওই জায়গাটা খুব জাগ্রত হয়ে যায়। সেখানে প্রথমে ছিল এক সাধু, তার নাম হলো বোধহয় চৈতেন্দ্রনাথ চক্রবর্তী এরকম হবে। উনি এসে প্রতিষ্ঠা করেন উপাসনাস্থল। তারপরে একটা কালী মন্দির ছিল, কালী গাছ ছিল এখানে, তামাল গাছ। তামাল গাছের তলায় উনি অনেক দিন ধরে তপস্যা করেছিলেন। তারপরে এই পাঁচদোলা থেকে এক ভদ্রলোক এসেছিল, তার নাম হলো রাম সাধু। এই রাম সাধু কর্তকে বাঘ তাড়াতে পারত, মন্ত্রের সাহায্যে বাঘ তাড়িয়ে দিত, নিজেও বাঘের রূপ ধারণ করে ওইখানে অদ্ভুত কিছু অলৌকিক দৃশ্য দেখাইতো মানুষকে। এটা বাস্তব। তারপরে আস্তে আস্তে কালের গতির সঙ্গে সঙ্গে সব প্রায় শেষ। আপাতত মানে কামাল গাছও মরে গেছে, সেখানে তৈরি হয়েছে কালী মন্দির। সেখানে প্রতিবার। সেটা এখান থেকে কতটুকু দূরে? এখানে বেশি দূর না, এখান থেকে মিটার দূরে হবে। সেখানে এখনো হয়, সেখানে হয় ইয়েতে মাঘী পূর্ণিমাতে ভালো উৎসব হয়। রাধাকৃষ্ণের সেই মিলন উৎসব বা দোল উৎসব হয়, এবং সেখানেও ওই রকম মানে পোষকালী তৈরি হয়। পোষকালী তৈরি হয়ে ওখানে অনুষ্ঠান হয়, ভালো রকম অনুষ্ঠান হয়, কীর্তন, বাউল, তারপরে পালা কীর্তন, তার কবি, এইসব গান ওখানেও হয়। এবং ছাত্রদের বা ছেলেদের মানসিক উৎকর্ষের জন্য অনেক রকম ছোট ছোট যেমন বৈশাখ প্রতিযোগিতা, তার বানান প্রতিযোগিতা, আবৃত্তি, গান, এইসবগুলো ওখানে করা হয়।
সেই থেকে মোটামুটি পরিচিতি আছে। ওইখানকার জায়গাটা মানে জাগ্রত জায়গা, তো সেই জন্য মোটামুটি অনেক গ্রামের লোক ওখানে আসে এবং ওইসব ইয়েটা পূজিত হয়। বলুন। প্রথম এইখানে মূর্তি তৈরি হয় ইয়ে পাটিবাড়ির মিস্ত্রি, তার নামটা বোধহয় কি পাল, আর মনে নেই। মুক্তিপাল বোধহয়। মুক্তিপাল প্রথম মানে মূর্তি তৈরি করতে আরম্ভ করে। তারপরে আস্তে আস্তে পলাশীপাড়ার, কত সালের দিকে? এটা মোটামুটি 2000 সালের পর কয়েক বছর ছিল। তারপরে একবার করেছিল সেই আমাদের শিল্পী এবং কবি, এই সামনগরের বাড়ি, তার নাম হলো, উনি উনি তৈরি করেছিলেন দুবার। তার অপূর্ব হাতের সৃষ্টি আছে। মূর্তির তক্ষণ থেকে আরম্ভ করে দেহ মাপজোক করে তৈরি করা, কুমারটুলির শিল্পী। তারপর থেকে বাড়ি ছিল কোথায়? ওনার বাড়ি ছিল চিলাখালী। হ্যাঁ, নাম ছিল কি একটা পাল, আমার ভুলে গেল নামটা, আমাদের বন্ধু, খেয়াল নেই। তারপরে পলাশীপাড়ার ওই মিস্ত্রিরাই মোটামুটি এখন প্রতিবারই তৈরি করেন এরকম। এরাই করেন। তবে এক এক সময় যেমন এবারে ভৈরব মূর্তি হয়েছে, এর আগে ছিল হয়তো রাজমূর্তি, তারপরে হয়তো অন্য মূর্তি ছিল, এরকম ছিল। চেঞ্জ করা হয়, মানে প্রতিবার একরকম হয় না, না, এক একটা বছরে একরকম চেঞ্জ হয়। হ্যাঁ, তা ভবিষ্যতে আরো কিছু পরিবর্তন হবে। আধুনিকতার সময় যেসব মূর্তিগুলো তৈরি হয় সেগুলো এখানেও আসবে। আর প্রচারও হবে যে এখানে যে বাসন্তী পুজো হয় সেটা অনেকের হবে। আমাদের নদিয়া জেলায় বহু জায়গায় হয় পুজো, প্রাচীন জায়গায় হয়, যেমন বালিতে হয় বাসন্তী পুজো, আমাদের এখানে হয়, ধরমপুরে হয়, তারপরে কুলগাছি, এবার কুলগাছি হয়েছে। হ্যাঁ, আমি যেমন গতবার গিয়েছিলাম আপনার ইয়েতে বয়ের মাথায় গিয়েছিলাম। হ্যাঁ, বয়ের মাথায় গতবার আমার ভিডিও করা আছে, এই চ্যানেলে দেওয়া আছে। আর আপনারা যারা বয়ের মাথার যে বাসন্তী ঠাকুর দেখতে চান, আপনাদের জন্য আমি আই বাটনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, এবং ডিসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখবো। আচ্ছা, নমস্কার। শিল্পীর নাম চিরঞ্জীব মিস্ত্রি, পলাশীপাড়ার বাড়ি, রুদ্রনগর পাড়ায়। তিনাদের শিল্প যে নৈপুণ্য সেটা অদ্ভুত ধরনের। এই ধরনের যে মূর্তি তৈরি হবে আমরা বুঝতে পারিনি। সৃষ্টি হওয়ার পরে দেখছি সত্যিকারের মূর্তিটা মানে একমাত্র মণিপুরের এক শিল্পীরা এরকম ধরনের মূর্তি তৈরি করে। আধুনিকতা ছোঁয়া আছে এর মধ্যে, এটাই তো আসল জিনিস। এর আগেবার কি উনি তৈরি করেছিলেন না এর আগেবার অন্য যারা ছিল? গত বছরে সোমনাথ পণ্ডিত ছিল তেহট্টের। আর তেহট্টের আর এক শিল্পী আছে সোমনাথ পণ্ডিত, আমাদের ছাত্র, সেও তৈরি করেছিল, সুন্দর করে করেছিল। তার বৈচিত্র্য নেই, স্বাভাবিকভাবে যে মূর্তি তৈরি হয় সেই মূর্তি হয়েছে। যেটা আমরা সাধারণত মা দুর্গা যেরকম দেখতে পাই যে এটা মেলার রূপ আছে, তো রাজশাহীর রূপ আছে, তারপরে তামসিক রূপ আছে, তারপরে ভৈরবী রূপ আছে, বিভিন্ন ধরনের রূপ আছে। আমার বাড়িতে হচ্ছে হাই স্কুল, তাই নাকি? চ্যাটার্জি মানে আমাদের সেই ইয়ের ছেলে নাকি? কখনো ছেলে? আচ্ছা, তাই বলো, চেনাশোনা লোক গো। থাক, অফ করে দাও। আর একটা জিনিস যেটা আমরা সাধারণত যেটা জানতে চাইছি, এই যে আমরা 4 দিন যেটা হয় মানে 4 দিনের যে প্রোগ্রাম যেগুলো হয় সবই তো শুনলাম, আপনারা করতে পারেন। এখানে যেটা যে ঠাকুর মশাই পুজো করেন, তিনি কি অনেকদিন ধরে পুজো করছেন না নতুন ঠাকুর? না, আমাদের মানে সেই প্রথম থেকে যিনি আসেন উনিই করেন। তিনার বাড়ি কোথায়? তিনার বাড়ি হলো সামনগর। কি নাম? নাম হলো মৃত্যুঞ্জয় মজুমদার। হ্যাঁ, ওর 2 ভাই করে, বড় ভাই মেজু ভাই, তার আগে ওর বাবা করতো। এভাবে চলছে। নমস্কার। এবার আপনাদের যে প্রতিমা দেখাচ্ছিলাম এবং যে প্রতিমা তৈরি করেছেন মেন কারিগর যিনি, তিনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নাম? চিরঞ্জীব মিস্ত্রি। আপনার বাড়ি কোন জায়গায়? পলাশীপাড়া, নাথপাড়া, নদিয়া। আচ্ছা, আপনি এই যে প্রতিমা কতদিন ধরে বানাচ্ছেন? আমার ঠাকুর লাইনে 20 বছর হয়েছে। ঠাকুর লাইনে 20 বছর। এই এখানকার ঠাকুর এই প্রথম।
আচ্ছা, এখানকার এই প্রথম আসলেন, আর অন্য যে জায়গাগুলো আপনি ঠাকুর প্রতিমা আপনার হাতে তৈরি করা আছে সেই জায়গাগুলো কোন জায়গায়? সাহেবনগর, আচ্ছা, সাহেবনগর কোন পাড়া বা সাহেবনগর বাবুপাড়ায়, বাবুপাড়ায়? আর তারপরে ঈশ্বরচন্দ্রপুর ধরমপুর ওই লাইনে, হাঁসপুকুরা, পুকুরে, হ্যাঁ। নদীপোতা, হুম, ধোপট, কুষ্টি, হুম, পলাশিপাড়ার মধ্যে। এবার কি আপনি পলাশিপাড়ায় তৈরি করেছেন, না এবার অন্য কারিগর রয়েছে? এবার হ্যাঁ, পলাশিপাড়া বাহামে ঠাকুর আছে। এবার আপনি করছেন? আমি করি ওটা। ওটা কোন পাড়া, মানে কোন এলাকা যদি বলতে পারেন? পলাশিপাড়া উত্তর পাড়া, উত্তর দাসপাড়া আবির্ভাব ক্লাব। আবির্ভাব ক্লাব। আচ্ছা, ওনারও ওই যে প্রতিমা ওখানেও রয়েছে, এবার এখানেও প্রতিমা তৈরি করছেন, ইনি দীর্ঘ অনেকদিন ধরে কাজ করছেন। তা ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। কেমন লাগলো, এবং যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদের এই গ্রামেরই এক স্থানীয় একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেবো। এও দীর্ঘদিন ধরে এই মা প্রতিমা বানিয়ে রাখছেন এবং রং খুব সুন্দর রং করতে পারে। আমি দেখছিলাম এর কাজ, তা এর সাথে আমার পরিচয় করে দেবো। তোমার নাম ভাই? অর্পণ মন্ডল। অর্পণ মন্ডল। তুমি কতদিন ধরে এখানে কাজ করছো, মানে এই প্রতিমা তৈরি করা বা এই ধরনের কতদিন ধরে কাজ করছে? এইসব মানে সরস্বতী পূজার সময় সরস্বতী ঠাকুর বানাই। 3 বছর ধরে। 3 বছর ধরে। হঠাৎ এই লাইনে আসা বা এরকম কেন, কিছু বলতে পারে? এমনি নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছা, মানে ভালো লাগে তার জন্য করা। আর এমনি তুমি দুর্গা ঠাকুর বাদে, মানে দুর্গা প্রতিমা বাদে আর কিছু কোন প্রতিমা তৈরি করো, মানে কিরম টাইপের প্রতিমা তৈরি করো? সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর। আচ্ছা, ঠিক আছে। এবারে আপনাদের যে প্রতিমাটি দেখাচ্ছি, এই প্রতিমা শ্যামনগরে গোডাউন মোড় বলে একটি জায়গা রয়েছে, এখানে এই মা প্রতিমা পুজো দেওয়া হচ্ছে। এবারই সর্বপ্রথম এই মা প্রতিমা পুজো দেওয়া হলো। এই মায়ের পুজো দেওয়ার কারণ, এখানকার স্থানীয় এক গরিব মানুষ, তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে পুজো দেওয়ার ব্যবস্থা করেন। উনি গরিব মানুষ বলে পাড়া প্রতিবেশী সবাই ওনাকে সাহায্য করে এই মায়ের পুজো দেওয়ার চেষ্টা করছেন। আজকের মতো এই পর্যন্ত রইল। ভালো থাকবেন সকলে। আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের এই বাসন্তী মায়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেয় নতুন নতুন স্থানে ভিডিও আপনাদের সামনে দেখানোর জন্য। সেই সঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই চ্যানেলটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। শুভরাত্রি।